কোষের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কোষ বিভাজিত হতে পারে, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা, দুইটা কোষ থেকে চারটা, ঠিক এভাবে কোষ বিভাজন চলতেই থাকে এবং আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আর এই কারণে আমরা গ্রো আপ হচ্ছি, অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছি। কিন্তু আমাদের স্নায়ু কোষ বা নিউরন কি বিভাজিত হয়? যদি নিউরন বিভাজিত হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়াতো? নিশ্চয়ই আমরা যত বড় হব ততই আমাদের নিউরনের সংখ্যা বাড়তো এবং ততই আমরা বুদ্ধিমান হতাম। এমনকি এমনই হতে পারতো যে আমাদের মস্তিষ্কের আকার অনেক বড় হতো, কিংবা এমনই হতে পারতো যে আমরা আমাদের শরীরটা আমাদের মস্তিষ্ককে ধারণ করতেই পারতো না। এত সব কাল্পনিক কথা বললাম। নিউরন কখনোই বিভাজিত হয় না। নিউরন কেন বিভাজিত হয় না এবং তার তাৎপর্য কি, আজকে তা নিয়ে কথা বলবো। কোষ বিভাজন হওয়ার জন্য যে মেইন কালপ্রিট তা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে কোষে অবস্থিত খুবই ছোট্ট একটা অঙ্গাণু। এই অঙ্গাণুর কার্যকারিতায় কোষ বিভাজন ঘটে থাকে। কিন্তু নিউরন এবং লোহিত রক্তকণিকা এমন কিছু কোষ আছে যাদের সেন্ট্রিওল থাকে না, যে কারণে এই কোষগুলো বিভাজিত হতে পারে না। স্নায়ু কোষের বিভাজিত না হওয়ার পেছনে কিছু তাৎপর্য রয়েছে। যেমন একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে যে পরিমাণ নিউরন থাকার কথা তার 2 বছর বয়সে একটা বাচ্চার মস্তিষ্কে অলরেডি তৈরি হয়ে যায়। এছাড়া 6 বছর বয়সে একজন বাচ্চার মস্তিষ্কের আকার যদি আমরা মাপি এবং পূর্ণবয়স্ক একজন লোকের মস্তিষ্কের আকারও যদি আমরা মাপি, তাহলে দেখা যায় কি তার সমানই থাকে। এ থেকে আমরা কি বুঝতে পারি? এ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সেই শৈশবেই আমাদের মস্তিষ্কে যথেষ্ট পরিমাণ নিউরন তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের ক্রেনিয়াল ক্যাভিটিভ ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের কর্টিকার ভেতরকার আয়তন সবসময় ফিক্সড থাকে, যে কারণে নতুন কোনো নিউরন তৈরি হলেও স্থান সংকুলন সম্ভব হবে না। আর যদি নতুন নিউরন তৈরি হতোই, তবে নতুন নিউরনগুলো পুরনো নিউরনগুলোকে প্রতিস্থাপন করত। তাতে করে পুরনো নিউরনগুলোর সাথে আমাদের পুরনো স্মৃতিগুলো বিলুপ্ত হয়ে যেত। এছাড়া আমরা জানি যে নিউরনগুলো একটা আরেকটার সাথে অ্যাক্সন এবং ডেনড্রাইটের সাহায্যে জটিল একটা নেটওয়ার্ক তৈরি করে। যদি নতুন নিউরন তৈরি হতো, তবে নতুন নিউরনও অন্য নিউরনদের সাথে জটিল একটা নেটওয়ার্ক তৈরি করত, যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত। আমরা জানি কোষ বিভাজন হচ্ছে ক্যান্সার বা টিউমার সৃষ্টির জন্য দায়ী। যেহেতু মস্তিষ্কে নিউরনের কোনো বিভাজন হচ্ছে না, সেহেতু আমাদের মস্তিষ্কে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। আরেকটি মজার বিষয় হচ্ছে, একটি নিউরনের লাইফ স্প্যান বা আয়ু একজন পূর্ণবয়স্ক মানুষের আয়ুর সমান, যে কারণে একজন মানুষের জীবদ্দশায় অন্যান্য কোষের মতো নিউরনের মৃত্যু ঘটে না। আর যেহেতু নিউরনের মৃত্যু ঘটছে না, সেহেতু নতুন নিউরন তৈরির কোনো প্রয়োজনও পড়ে না। আর আমাদের বুদ্ধিমত্তা নির্ভর করে সিনাপটিক কানেকশনের উপর, নিউরনের উপরে নয়। আর সিনাপটিক কানেকশন হচ্ছে এক নিউরনের সাথে আরেক নিউরনের সংযোগ বা লিঙ্কিং। যেহেতু বুদ্ধিমত্তা বিকশিত হওয়ার পেছনে নিউরনের কোনো ভূমিকা নেই, তার নতুন কোনো নিউরন তৈরি হওয়ার কোনো দরকারই পড়ে না। এই ছিল নিউরন বিভাজিত না হওয়ার বৈজ্ঞানিক যুক্তি বা কারণ।